আমন্ত্রণ সবাইকে ইসলামী এক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় অগ্নি প্রতিরোধী ভবন নির্মাণে করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ RTV স্টুডিওতে আছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল SM জুলফিকার রহমান, BSP PSC, যুক্তরাষ্ট্র প্রবাসী স্থপতি ফাহিম খান এবং সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ HBRCর নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু সাদেক পিঞ্জ। দর্শক, গত 29 ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের 7তলা ভবনে আগুন লেগে নিহত হয়েছেন অন্তত 46 জন, আহত হয়েছেন বহু মানুষ। গত বছরের এপ্রিলে রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় 5,000 দোকান, সর্বশান্ত হয়েছেন বিপুল সংখ্যক ব্যবসায়ী। তার আগে এফআর টাওয়ার, চুরিহাট্টা, নিমতলী ট্র্যাজেডিতেও প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের হিসেবে 2023 সালে সারা দেশে মোট 27,624টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে 77টি আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রতিটি অগ্নি দুর্ঘটনার পরপর সংশ্লিষ্ট ভবনগুলোয় নানান ত্রুটি খুঁজে পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রেই অকুপেন্সি সার্টিফিকেট কিংবা ফায়ার সার্ভিস সহ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষগুলোর সার্টিফিকেট বা অনুমোদনও পাওয়া যায় না এসব ভবনে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে 6 তলার অধিক 84% ভবনই ঝুঁকিপূর্ণ। এসব ভবন নির্মাণ এবং পরিচালনায় মানা হয়নি যথাযথ নীতিমালা। শীতপ্রধান দেশের আদলে বাংলাদেশের বহুতল বাণিজ্যিক ভবনগুলোয় কাঁচের দেয়াল ব্যবহার, বহুতল ভবনের সংজ্ঞায় বিভ্রান্তি, প্রয়োজনীয় অগ্নি নির্বাপন যন্ত্রের অভাব, অগ্নি প্রতিরোধী নির্মাণ সামগ্রী ব্যবহার না করা, ভবনে জরুরি নির্গমন ব্যবস্থা সচল না রাখা, নিয়মিত ফায়ার ড্রিল না করা সহ বহু কারণে রাজধানীর ভবনগুলো যেন হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। নিজের করা নকশা অনুসরণ না করে ধানমন্ডি 15 নম্বরে একটি বহুতল ভবনে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করায় সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন দেশের খ্যাতনামা একজন স্থপতি। এমন বাস্তবতায় রাজধানী সহ সারা দেশে অগ্নি প্রতিরোধী ভবন কীভাবে নির্মাণ করা যায়, স্থপতিরা এক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারেন, কর্তৃপক্ষগুলিরই বা করণীয় কী ইত্যাদি নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী এক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব আবু সাদেক পিঞ্জ, বাংলাদেশের বেশিরভাগ ভবন ও বাসাবাড়িতে অগ্নি নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয় না, এর কারণ কি সচেতনতার অভাব নাকি অন্য কিছু? ধন্যবাদ, আপনি কারেক্টলি বলেছেন। আসলে আমরা এই ব্যাপারটাকে কোনো গুরুত্ব প্রদান করি না। এখানে আমি সচেতনতার অভাব আছে, বাট এটাকে আমি প্রধান হিসাবে মনে করি না। আমি মনে করি যে আমাদের যে বিল্ডিং কোড, এই বিল্ডিং কোড এনফোর্সমেন্টে সরকারের সদিচ্ছার অভাব, আমি এইভাবে এটাকে এনফোর্সমেন্টের সদিচ্ছার অভাব বলছেন। এনফোর্সমেন্টের সদিচ্ছা, কারণ আমার খুব ভালো, খুব সুন্দর একটা আইন আছে, ডকুমেন্ট আছে, যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। সেই বিল্ডিং কোড যদি আমি ফলো করি, বিল্ডিং কোড যদি অনুসরণ করি, তাহলে আমার এই অবস্থা হওয়ার কথা না। মানে আপনি বলতে চাচ্ছেন যে বিল্ডিং কোডকে ফলো করা হয় না? তো বিল্ডিং কোডকে ফলো না করে কিভাবে বিল্ডিং হয়? বিল্ডিং কোডকে ফলো না করে বিল্ডিং কিভাবে হচ্ছে সেটাও কিন্তু আমাদের ওই যে আমি যেটা বলবো যে আমাদের গোড়ায় একটু গলদ আছে। আমি যেটা আমরা একটু আলাপ করছিলাম, আমাদের এখানে যে বিল্ডিং পারমিট সিস্টেম যেটা, এটা কিন্তু আমাদেরকে একটু আলোচনা করতে হবে, বুঝতে হবে। আপনি যে একটা বিল্ডিং বানাবেন, আপনি এই বিল্ডিং বানানোর জন্য আমাদের যে রেগুলেটরি বডি, সেটা হচ্ছে রাজুক। রাজুক থেকে আপনি একটা অনুমোদন লাগবে। সে অনুমোদনটা রাজুক আপনাকে কিসের দিচ্ছে? সেটা দিচ্ছে কেবলমাত্র স্থাপত্য নকশা, মানে বিল্ডিং কোন দিকে কত দূর ছেড়ে করতে হবে, এটা কতটুকু উঁচু হবে, এটা সিঁড়ি কয়টা থাকবে, এই জিনিসগুলো আপনার অনুমোদন দিচ্ছে। কিন্তু এই বিল্ডিংয়ের যে স্ট্রাকচারাল ডিজাইন কি হবে, এখানে ফায়ার সেফটি প্রভিশনস কি রাখতে হবে, এখানে যে ইলেকট্রিক্যাল ডিজাইন কি হবে। কারণ আপনি একটা জিনিস যদি দেখেন, আমাদের বাংলাদেশে আমি একটা স্ট্যাটিস্টিক দেখলাম, 10 বছরে 16,000 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে 1600 লোক মারা গেছে। তা এই যে 16,000 অগ্নিকাণ্ডর যে ঘটনাগুলো ঘটলো, এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আপনার শর্ট সার্কিট থেকে আগুন। তার মানে আমাদের বেশিরভাগ আগুন লাগছে শর্ট সার্কিট থেকে। শর্ট সার্কিট কেন হয়?
ফল্টি ইলেকট্রিক্যাল ডিজাইন থেকে, ইলেকট্রিক্যাল ওয়্যারিং থেকে। শুধু কি তাই, মানে মানহীন ইলেকট্রিক ওয়্যারের কারণেও কিন্তু হয়। সেটাও ফল্টি ইলেকট্রিক। আপনি ডিজাইন যদি করেন, আপনি ডিজাইন যদি স্পেসিফিকেশান দেন যে এই স্পেসিফিকেশানের ওয়্যার আপনার থাকবে, সার্কিট ব্রেকার থাকবে, সেটা যদি আপনি ফলো করেন তাহলে এই সমস্যাটা হতো না। তাহলে এই যে ইলেকট্রিক্যাল ডিজাইন, এই যে স্ট্রাকচারাল ডিজাইন, এই যে মেকানিক্যাল ডিজাইন, এই জিনিসগুলো কোনো লেভেলে কোনো অনুমোদন হয় না, এগুলো দেখার কেউ নাই। এগুলো আপনার এই ইনহারেন্ট উইকনেস হলো আমাদের এখানে যে বিল্ডিং পারমিট সিস্টেমে। এখন দুঃখের বিষয় হলো এইটা যখন আমরা আমাদের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স থেকে আমরা বহু বছর থেকে, ওই গণপূর্ত অধিদপ্তর থেকে বহু বছর থেকে আমরা বলছি আমাদের এই দুর্বলতার জন্য আমাদের এই মানে ভালনারেবিলিটিটা রয়ে গেছে। কিন্তু আমাদের এখানে আমাদের ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট, আমাদের রিহ্যাব, আমাদের ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, এরকম প্রফেশনাল বডিগুলো, তাদেরকেও তো আমরা বুঝাতে পারি না যে আমাদের এই যে হোল সিটি যে ভালনারেবল সিটি, স্পেশালি ফ্রম ফায়ার পয়েন্ট অফ ভিউ, আমাদের এখানে বিল্ডিং পারমিট সিস্টেম থেকেই আমাদেরকে কিন্তু স্টার্ট করতে হবে একটা ভালো সিস্টেমে। আমি সবগুলো অনুমোদন করে এবং সেটা তত্ত্বাবধানের মাধ্যমে আমি যদি হুবহু ওই ডিজাইনটা, অ্যাপ্রুভ ডিজাইনটা ফলো করতে পারি, তাহলে আমার অনেকাংশে আমার এই যে ফায়ারের হ্যাজার্ডটা কমে যাবে। ধন্যবাদ আপনাকে স্থপতি ফাহিম খান। আপনি তো প্রায় 3 দশক ধরে যুক্তরাষ্ট্রে স্থপতি হিসেবে কাজ করছেন। আপনি সিটি কর্পোরেশনের সাথে আপনি কাজ করছেন ওতপ্রোতভাবে, আমরা যতটুকু জানি। এবং সেখানকার ভবনগুলো কি এরকম আপনার, মানে এই যে উনি যেটা বললেন যে আমাদের আসলে একটি ভবন তৈরির জন্য ইলেকট্রিক্যাল কিংবা ফায়ারের যে ঝুঁকিটা, সেটার জন্য যে মানে কোনো রকম সার্টিফিকেট কিংবা সার্টিফাই করার কেউ নাই, এটা যুক্তরাষ্ট্রে আসলে কীরকম আছে? মানে আপনি যে শহরে থাকেন, আপনারা যেভাবে কাজ করেন, সেখানে ফায়ার ঝুঁকিমুক্ত রাখতে আসলে কী ব্যবস্থা না হয়? ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আমি ইউএসএতে আছি মোর দ্যান 30 ইয়ার্স। আমার নিজের ফার্ম একটা আছে, আমরা কনসালটেন্সি করি। ওইখানে তো ফায়ার হচ্ছে বিগ ইস্যু। ফায়ার ইউ হ্যাভ টু কমপ্লাই উইথ অল দ্য রিকোয়ারমেন্টস। ফায়ারের রিকোয়ারমেন্টস ছাড়া ওখানে বিল্ডিং কোনো দিন অ্যাপ্রুভ হবে না। এবং আর্কিটেক্টের রোল ভেরি ইম্পর্টেন্ট। ওখানে আর্কিটেক্টকে ডিজাইন করবে এবং ফায়ার মার্শাল যারা, তারা রিভিউ করবে। এবং সালেহ ভাই যেটা বললেন যে ওখানে আমাদের এখানে রাজুকে একটা শিট জমা দিয়ে দিচ্ছি, অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে, ইটস নট পসিবল দেয়ার। ওখানে আমাদের একটা ড্রয়িং করতে গেলে অ্যাটলিস্ট 200টা পেজ হয়। কারণ কেন হয়? আর্কিটেকচার থাকে, স্ট্রাকচার থাকে, মেকানিক্যাল থাকে, প্লাম্বিং থাকে, ফায়ার থাকে। অ্যান্ড যারা রিভিউ করে, সিটি কর্পোরেশনে দিচ্ছি, সিটিতে ডিফারেন্ট সিটিতে জমা দিচ্ছি, তাদের এভরিবডি ইজ ইকুইপড, দে অল রিভিউ দ্য ড্রয়িংস। প্রত্যেকটা ড্রয়িং দেখে, কমেন্টস করে, সেন্ড ব্যাক টু আস, আমরা আবার রিভিউ করি। টাইম কনজিউমিং। এখানে তো বাইপাস করে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে যে আর্কিটেক্টের ড্রয়িং অ্যাপ্রুভ হয়ে গেলো, দে স্টার্ট ডুইং দ্য কনস্ট্রাকশন। এটা পসিবল না। বিল্ডিংয়ে আমি যে ডিজাইন করলাম, এটা সেই ডিজাইন অনুযায়ী হলো কি না, ওটাকে বলে আমাদের একটা সার্টিফিকেট দিতে হয়। যখন আমি সার্টিফিকেটে দেই, ইট ইজ অ্যাকর্ডিং টু মাই ডিজাইন, তখন সিটি তাদেরকে সিও বলে সার্টিফিকেট। আপনাদের একটা রেসপন্সিবিলিটি ফিউচারে কোনো দুর্ঘটনা ঘটলে ইট গোস টু আর্কিটেক্ট, অ্যাবসলিউটলি। এবং আর্কিটেক্ট ওখানে তো খুবই রেসপন্সিবল, মানে ওখানে দায়বদ্ধ করার অনেক জায়গা আছে। অ্যাবসলিউটলি। ওখানে তো অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমাদের একটা কাজ আমি যখন করবো, আমি দেখবো যে আমি যে ডিজাইন করলাম, প্রথমত কমপ্লাই করতে হবে সিটি কোড, অল দ্য রিকোয়ারমেন্টস। এখন যখন জিনিসটা ইমপ্লিমেন্ট হচ্ছে, বিল্ডিং হয়ে যাচ্ছে, দেন আই হ্যাভ টু গো টাইম টু টাইম অ্যাট দ্য ফাইনাল স্টেজ যখন হয়ে যাচ্ছে, তখন এগেন আমাকে যাইতে হবে যে আই হ্যাভ টু লুক অ্যাট দ্য বিল্ডিং, ইচ অ্যান্ড এভরি কর্নার আই হ্যাভ টু লুক অ্যাট দ্যাট, অ্যান্ড আই হ্যাভ টু সার্টিফাই দিস বিল্ডিং ইজ অ্যাকর্ডিং টু মাই ডিজাইন অ্যান্ড দিস অ্যাকর্ডিং টু ইজ কমপ্লাইজ উইথ মাই কোড অ্যান্ড এভরিথিং। দেন সিটি তাকে, ওটাকে বলে সিও বলে, সার্টিফিকেট অফ অকুপেন্সিটা ইস্যু করবে, আদারওয়াইজ কোনোদিনও করবে না। ধন্যবাদ আপনাকে জনাব এস এম জুলফিকার রহমান। অগ্নি ঝুঁকিমুক্ত রাখতে ভবনের নির্মাণ প্রক্রিয়া কেমন হওয়া দরকার, কী ধরনের নীতি অনুসরণ করা প্রয়োজন, এবং সেটা আমাদের দেশে বহুতল ভবনে কতটুকু অনুসরণ করা হচ্ছে? কারণ আমরা প্রায় আপনার মানে বিগত 5-10 বছরে যে ফায়ারের ঘটনাগুলো ঘটেছে, আমরা কিন্তু সিভিল ডিফেন্স ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের বলতে শুনেছি যে আমরা ওখানে বলেছিলাম, কিংবা ওটা আসলে মানে নোটিশ দিয়েছিলাম, আমরা সতর্ক করেছিলাম, এবং কোনো রকম কমপ্লেন্স এরা করেনি। তো কোনো রকম কমপ্লেন্স মেনটেন না করে এরা কীভাবে বিল্ডিং করে, বহুতল ভবনের মতো বিল্ডিং এরা করতে পারে? ধন্যবাদ। একটু আগে স্যার বলেছেন যে আমরা বিল্ডিংগুলো করব, আমাদের একটা কোড দেওয়া আছে, এই দেশে একটা কোড তৈরি করা আছে, যেটা গত লেটেস্ট হিসাবে বেরিয়েছে 2020-এ। 2014 একটা রিভিশন হওয়ার কথা ছিল, সেটা না হয়ে পরে 2020-এ একটা কিন্তু লেটেস্ট আমরা এডিশন একটা পেয়েছি বিল্ডিং কোডের। এই কোডের ভিতরে কিন্তু অ্যাবসলিউটলি সব কিছু বর্ণনা করা আছে। একটা বিল্ডিং
কোন ব্যাপ্তির হলে কিসের অকুপেন্সিতে কীভাবে তৈরি করতে হবে, তার সেফটির ইস্যুগুলো কী কী, সেখানে কীভাবে কমপ্লাই করতে হবে দেওয়া আছে। কিন্তু আমাদের দেশের দুঃখজনক হলো সত্য, ফায়ারের যে জায়গাটুকু সেটাকে আমরা অতিরিক্ত মনে করি সবাই, যে এটা আমার অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে। যখনই আপনার হাই রাইজ হিসাবে একটা বিল্ডিংকে ডিফাইন করবেন, তখন 3টে ম্যান্ডেটরি জিনিস সেখানে চলে আসে। সেটা হচ্ছে একটা ডিটেকশন সিস্টেম, একটা প্রোটেকশন সিস্টেম, আর একটা হলো এক্সিট সিস্টেম। এটা ম্যান্ডেটরি থাকতেই হবে। তো দুঃখজনক হলো সত্য যে আমরা 10 তলা পর্যন্ত কিন্তু ঢাকা শহরে বা সারা বাংলাদেশে এই কোডের আন্ডারে আমরা ছাড় পেয়ে গেছি। মানে এটা বলার সাথে সাথেই তাদেরকে দায় মুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু একটা জায়গায় আটকে গেছে, যখন সাবস্টেশনের একটা নিতে হয়, ছাড়পত্র নিতে হয়, তখন কিন্তু এই এখনও অগ্নি আইনে এটার মানে ছাড়পত্র ফায়ার থেকে নিতেই হবে। যার কারণে যখন সাবস্টেশনের কানেকশনটা নিতে যাচ্ছে, তখন ফায়ারের কাছে তারা ব্যাক করছে 7 তলার উপরে হলেও, যেহেতু অগ্নি আইনে আছে এটা। তো সেখানে আমরা কিন্তু ফায়ার সেফটিটা দেখছি। কিন্তু এই যে দুইটা সংস্থার দুই ধরনের অ্যাটিটিউড হওয়ার কারণে সেখানে কিন্তু অনেক গ্যাপ থেকে যাচ্ছে, যার কারণে এই বিল্ডিংগুলো কিন্তু অগ্নি ঝুঁকিতে থেকেই যাচ্ছে। আপনি বললেন যে বিল্ডিংগুলো তাহলে আগুনের ক্ষেত্রে কিভাবে হওয়া উচিত। অবশ্যই কোড মেনে প্রত্যেকটা বিল্ডিংয়ের যে ব্যবহার, যে অকুপেন্সি, যে কারণে ব্যবহার করছি, রেসিডেন্সের জন্য, এটা কি আমার কোনো শিল্পায়নের জন্য, নাকি কোনো অফিস আদালতের কমার্শিয়ালের জন্য, বা কোনো জমায়েতের জন্য, যে কারণেই যে অকুপেন্সিতেই ব্যবহার করি না কেন, সেটার জন্য কিন্তু তার নির্দিষ্ট একটা কমপ্লায়েন্স রয়েছে অগ্নি নিরাপত্তার জন্য। তো সেটাকে অবশ্যই মানতে হবে। এখন যখন দুইটা সংস্থার ভিতরে, বিশেষ করে 11 তলা পর্যন্ত বা 10 তলা পর্যন্ত দুইটা সংস্থার ভিতরে যখন টানাপোড়েন চলে, তখন সবাই একটা গ্যাপ খোঁজে যে আমরা তো ওই সময় দেখি নাই, এই সময় আমাদেরকে বলা হয় নাই, আমরা তো অগ্নি করি নাই, একটা গ্যাপ তৈরি হয়। এছাড়াও যখন 11 তলার উপরে যে বিল্ডিংগুলো হচ্ছে, এগুলোতেও আমরা অনেকাংশেই একটা ডিজাইন তৈরি করছি কিন্তু ইমপ্লিমেন্ট করছি না। ইমপ্লিমেন্ট না করে আমাদের দেশের যে কালচারটা আছে, এটা আমাকে বলতে যদিও কষ্ট হচ্ছে, আমাদের দেশের কালচারে আমরা সেটাকে ম্যানেজ, যে একটা কথা আছে, সেটাকে ম্যানেজ করে সেটাকে আমরা বাইপাস করে পাস করানোর চেষ্টা করছি। যেটা থাকার কথা সেটা নাই, সেটা হয়তো ফেক হিসাবে আছে। যে ডায়ার আমার আপনার পাইপ থাকার কথা, সেটা একটা মেকশেপ করে একটা পাইপ লাগানো হয়েছে। যে ক্যাপাসিটির আমার পাম্প থাকার কথা, সেখানে একটা মেকশেপ করে একটা পাম্প লাগানো হয়েছে। যে ক্যাপাসিটির আমার ওয়াটার রিজার্ভার থাকার কথা, সেখানে একটা মেকশেপ করে একটা কিছু রাখা হয়েছে। বিশেষ করে তার ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, সেটা সচল থাকতে হবে, এবং সেই ইনস্ট্রুমেন্ট চালানোর মতো প্র্যাকটিসড লোক থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে। এই 3টার কম্বিনেশন যখন থাকবে, তখন একটা বিল্ডিং বলবেন যেটা ফায়ারে সক্ষম, অগ্নি নির্বাপনে সক্ষম। ধন্যবাদ আপনাকে জনাব আবু সাদেক পিং। বহুতল ভবনের সংজ্ঞা নিয়ে এক ধরনের বিভ্রান্তি আছে। ইমারত নির্মাণ বিধিমালা 2008 এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী 10 তলা বা 33 মিটারের উঁচু বেশি ভবনকেই বহুতল বিল্ডিং বলা হচ্ছে, বহুতল ভবন বলা হচ্ছে। কিন্তু অগ্নি প্রতিরোধ আইনে 6 তলার বেশি হলেই তাকে বহুতল ভবন বলা হচ্ছে। কেউ কেউ বলছেন এই বিভ্রান্তির কারণে দেশের ভবনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আপনার বিশ্লেষণ শুনতে চাই। অভিযোগ রয়েছে যে আপনার এই যে 10 তলার উপরে ভবনকে বহুতল বলা হচ্ছে, এটা আমাদের দেশের রিয়েল এস্টেট বিজনেসের সাথে যারা জড়িত তাদের সুবিধার জন্য এই কাজটি করা। আপনার কাছে শুনতে চাচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এখানে কারো চাপে যে হাই রাইজ বিল্ডিংয়ের ডেফিনিশন চেঞ্জ হচ্ছে, এটা ঠিক না। হাই রাইজ বিল্ডিংয়ের ডেফিনিশন, এখানে এই ডেফিনিশনগুলো বিভিন্ন পার্সপেক্টিভে হতে পারে। একটা হচ্ছে যে আমরা যখন এতদিন জানতাম যে হাই রাইজ বিল্ডিং, মিডিয়াম রাইজ, লো রাইজ কোন পার্সপেক্টিভে হবে, এগুলো আমরা যেমন স্ট্রাকচারাল একটা পার্সপেক্টিভ আছে, আপনি একটা বিল্ডিংয়ের উইথ কতটুকু, তার সাথে এটার হাইট কত গুণ হতে পারবে, এটা কি স্ল্যান্ডার বিল্ডিং হবে কি না, এটাতে ওভারটার্নিং হবে কি না, এই সব বিবেচনা স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা হাই রাইজ বিল্ডিং ডিফাইন করা হয়। ফায়ার সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে আরেকটা ডেফিনিশন আসবে, স্ট্রাকচারাল পয়েন্ট থেকে আরেকটা ডেফিনিশন আসবে। আমাদের এখানে আমরা ওইভাবে এটাকে স্যাগ্রিগেট করা নাই, দ্যাট ইজ কারেক্ট। কিন্তু ফিকার সাহেব যেটা বললেন যে হাই রাইজ বিল্ডিংয়ের ডেফিনিশন 10 তলা হওয়াতে, এটা মে বি ওয়ান অফ দ্য রিজন যে আমাদের ফায়ার সেফটি, বাট দিস ইজ নট দ্য মেইন রিজন। কারণ আমি একটা জিনিস আপনাকে বলি, হাই রাইজ বিল্ডিংয়ের ডেফিনিশন আছে যেটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাথে, মানে আপনি এই হাই রাইজ বিল্ডিং হলে আপনাকে ওই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এনওসি নিয়ে তারপরে আপনাকে প্ল্যানটা পাস করা হবে। এখন হচ্ছে যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যে এনওসি দিবে, কী দেখে, মানে কী দেখে দিবে, সেটা হচ্ছে যে
গাইডলাইন হচ্ছে বিল্ডিং কোড। এখন এটা আমরা বলছি যে এখন যে পারমিট সিস্টেম যেটা শুধু আর্কিটেকচারাল ড্রয়িংটা অনুমোদন করে, এই সিস্টেম যদি আমরা চেঞ্জ করে দেই, আমি যদি যে এক্সপার্ট ডিজাইন প্রফেশনাল বডি প্রফেশনাল লোক সে ফায়ার সেফটি ডিজাইনটা কিন্তু করবে অ্যাজ পার ন্যাশনাল বিল্ডিং কোড করে স্ট্রাকচারাল আর্কিটেকচারের সাথে এটা যখন রাজুকে জমা দিবে, রাজুক আমাদের এখানে তার ওই ক্যাপাবিলিটি নাই, সে থার্ড পার্টি এবং থার্ড পার্টি এঙ্গেজ করা এবং থার্ড পার্টিকে তাদের সাথে মার্জ করানোর জন্য আইএবি কিন্তু কাজ করছে এবং তারা কিন্তু এটা সিনসিয়ারলি সাপোর্ট দেয়। তাইলে আপনি যখন একটা ফায়ার সেফটি ডিজাইন বা স্ট্রাকচারাল ডিজাইন আপনি যখন জমা দেবেন ফর অ্যাপ্রুভাল, তখন সেই ডিজাইনটা রাজুক কী করবে, রাজুক থার্ড পার্টি দিয়ে এটাকে ভেটিং করাবে, চেক করবে, ইফ ইট ইজ ওকে তারা এটা অ্যাপ্রুভ করবে। এখন একটা জিনিস আপনি চিন্তা করেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে এনওসি নিতে, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কী দেখবে, দেখবে যে এই যে বিল্ডিং ফায়ার সেফটি ডিজাইনটা দেওয়া হয়েছে এটা অ্যাজ পার বিল্ডিং কোড করা হয়েছে কিনা, ইফ সো তারা এনওসি দিবে। আর এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে আমি এক্সপার্ট আমার প্রফেশনাল দিয়ে আমি ফায়ার সেফটি ডিজাইনটা জমা দিলাম রাজুকে, রাজুক থার্ড পার্টি দিয়ে এক্সপার্ট দিয়ে এটা চেক করাবে, ভেটিং করে ইফ ইট ইজ ওকে রাজুক তখন এটা অ্যাপ্রুভ করবে। এরপরে আবার আমরা যে প্রপোজালটা এখন হতে যাচ্ছে যে এরপরে আবার যখন কাজটা চলবে ডিউরিং মানে এক্সিকিউশন সুপারভিশনের জন্য আপনার ওই যে এক্সপার্ট ডিজাইন ড্রয়িং অনুযায়ী কাজটা ঠিকমতো হচ্ছে কিনা বিভিন্ন লেভেলে উনি যেটা বললেন সেই লেভেলে এটা আবার সুপারভিশন হবে। সুপারভিশন আর ইন্সপেকশন দুইটা জিনিস, ইন্সপেকশনও হবে সুপারভিশনও হবে। ইন্সপেকশন হচ্ছে রেগুলেটরি বডি যে রাজুকের দায়িত্ব, রাজুক টাইম টু টাইম ইন্সপেকশন করবে বিভিন্ন ডিফারেন্ট লেভেলে। আর আপনার থার্ড পার্টির সুপারভিশনে আপনাকে ক্লায়েন্ট যে বা বিল্ডিংয়ের মালিক তাকে বাধ্য করা হবে যে আপনি ওই যে মানে আনলিস্টেড থার্ড পার্টি আপনি এঙ্গেজ করেন পুরো কাজটা সুপারভিশনের জন্য, তাহলে এখানে আর কোনো মানে লু ফলস থাকার কোনো সম্ভাবনা নাই। শুধু যদি বিল্ডিং পারমিট সিস্টেমে আপনি এখন যেটা আমাদের আইবি থেকে যে প্রপোজালটা আমরা দিছি যেটা আন্ডার কনসিডারেশন হবে, কালকে মিটিং আছে রাজুকের চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে, এইটা যদি আমরা ফলো করি তাহলে ওই যে হাইরাইজ বিল্ডিংয়ের ডেফিনিশন বা ওই যে কার কি এই জিনিসগুলো তখন গৌণ হয়ে যাবে। আপনি যদি চিন্তা করেন যে ডেফিনিশনটা আমাদের এই পর্যন্ত যেসব আগুনের ঘটনা এগুলো তো এই ডেফিনিশনের আগের ঘটনা, এগুলো তো ডেফিনিশনের পরে না, এমন নয় যে এমন আমার এফআর টাওয়ার এটা তো হাইরাইজ বিল্ডিং আগেও ছিল এখনকার ডেফিনিশনও পড়ে। গার্মেন্টস ফ্যাক্টরি এটা আপনার 10 তলার নিচে হলেও এটা কিন্তু ফায়ার সার্ভিসের ইয়ে লাগবে, হাসপাতাল বিল্ডিং লাগবে, ওই যে কেমিক্যাল গোডাউন যেটা আমাদের ওল্ড টাউনের যেসব ঘটনা এগুলো কিন্তু এই ডেফিনিশনের কারণে বাইপাস হয়ে যাওয়া কোনো সুযোগ নাই, তারপরেও এগুলো কিন্তু ক্যাজুয়ালিটিটা সবচেয়ে বেশি হচ্ছে। ধন্যবাদ আপনাকে স্থপতি ফাহিম খান। আবাসিক কিংবা বাণিজ্যিক ভবন অগ্নি ঝুঁকিমুক্ত রাখতে স্থপতিদের আসলে কী ধরনের ভূমিকা রাখতে পারে, তাদের দায়িত্ব কি, আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি অগ্নি প্রতিরোধী ভবন নির্মাণে করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। স্থপতি ফাহিম খান, আবাসিক কিংবা বাণিজ্যিক ভবন অগ্নি ঝুঁকিমুক্ত রাখতে স্থপতিরা আসলে কী ধরনের ভূমিকা রাখতে পারে, তাদের দায়িত্ব আসলে কতখানি, কী ধরনের দায়িত্ব তারা পালন করতে পারে, বিরতির পূর্বে এই প্রশ্নটি আপনার কাছে আমার ছিল। ধন্যবাদ। আসলে আর্কিটেক্টদের রোলটা এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, বিকজ দে আর দ্য ডিজাইনার। এখন আর্কিটেক্টকে প্রথমত কোড ফলো করতে হবে। কোড ফলো করতে গেলে যে আপনারা যারা হাই রাইজের কথা বলছিলেন, হাই রাইজ কখন হবে, হাই রাইজে ভেরি সাবজেক্টিভ। স্ট্রাকচারের একরকম হবে হাই রাইজ, 10 তলা 20 তলা হতে পারে, কিন্তু ফায়ারের হাই রাইজটা আসে বেসিক্যালি সেটা হোজ লেন্থ থেকে এবং ল্যাডার লেন্থ থেকে। ল্যাডার কতটুকু, হ্যাঁ ল্যাডারের লেন্থটা কতটুকু, ওখানে আমরা ধরি 5 তলা পর্যন্ত হাই রাইজ। 5 তলা পর্যন্ত ফায়ার ডিপার্টমেন্ট থেকে ধরা হয়। আপনি 20 তলা করতে পারেন, কিন্তু ফায়ার ডিপার্টমেন্ট যে ক্রাইটেরিয়া ফিক্স করে দিবে সেটাই ফাইনাল। দ্য আর্কিটেক্ট শুড
নো ইট, আর্কিটেক্ট ডিজাইন করবে প্রথমে জিজ্ঞেস করবে ক্লায়েন্টকে যে হোয়াট দ্য পারপাস অফ দিস থিং, এবং আর্কিটেক্টকে আরও জিনিস চিন্তা করতে হবে যে ইগ্রেস আমরা বলি, মানে যেটাকে এক্সিট বলি, সেটা উইথ কতটুকু হবে। ইগ্রেসটা আমাকে ইগ্রেসের যেদিকে, ইগ্রেস মানে হচ্ছে সেটা হচ্ছে বহির্গমন বলা যায়, যেদিকে আগুন লাগলে লোকরা স্কেপ করে যাবে, ওইটা যেন অবস্ট্রাকশন ফ্রি হয়, ওটা সার্টেন উইথ আছে, এবং ওখানে একটা ডোর থাকে, ডোরটা ওয়ান ওয়ে, যখন পুশ করবে তখনই কিন্তু ওটা যাবে, এবং ওটা কিন্তু যখন ব্যাক করার কোনো উপায় নেই, কারণ লোকরা সব প্যানিকের সময় এভরিবডি উইল রানিং টু গেট আউট ফ্রম দ্য বিল্ডিং। তো ওইভাবে ডিজাইন করতে হবে, আর্কিটেক্টকে মাথায় দেখতে হবে যে আমি ওখানে ওই রকম ডোর ইমপ্লিমেন্ট করলাম কিনা, তারপর আমাকে বিল্ডিংটা যেটা বললাম ফায়ার কন্টেন করার জন্য আমি 1 hour রেটেড ওয়াল দিলাম কিনা, এগুলো বেসিক জিনিস, এগুলো সব বিএনবিসিতে আছে, আইবিসি ইন্টারন্যাশনাল বিল্ডিং কোডে আছে। বাট আমার মনে হয় আর্কিটেক্ট আরও বেশি আমাদের দেশের আর্কিটেক্ট সচেতন হতে হবে, রেসপন্সিবল হতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে, দেন এই ফায়ার হাজারটা কমানো সম্ভব, অ্যাবসলিউটলি কমানো সম্ভব। ধন্যবাদ আপনাকে জনাব জুলফিকার রহমান। অগ্নিঝুঁকি এবং দুর্ঘটনা মোকাবেলার ভবন ব্যবহারকারীদের, যারা ভবনে বসবাস করে, তাদের কি ধরনের দায়িত্ব থাকা উচিত, কিংবা তাদের কি ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? এখানে যারা যে ভবনেই বসবাস করছে, সেটা রেসিডেন্সিয়াল বিল্ডিংই হোক, কমার্শিয়াল বিল্ডিংই হোক, আর ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংই হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তিকে, যারা ওখানে স্ট্রেঞ্জার না, মানে যারা আগন্তুক না, যারা ওখানকার পার্মানেন্ট যেখানে ওয়ার্কার বা কাজ করে বা থাকে, তাদেরকে অবশ্যই জানতে হবে যদি কখনো কোথাও আগুন লাগে সেই আগুনটাকে কীভাবে ইনস্ট্যান্ট নেভানো যায়, এবং সেই নেভানোর জন্য তার যন্ত্রপাতিও সেখানে থাকতে হবে, অ্যাটলিস্ট ফায়ার এক্সটিংগুইশার, এবং সেই এক্সটিংগুইশারকে তার ব্যবহার জানতে হবে, মাস্ট, এভরিবডি শুড নো দ্যাট। প্লাস এটাকে রিহার্স করতে হবে, পেরিওডিক্যালি রিহার্স করতে হবে যে যদি কখনো আগুন লেগে যায় তাহলে তারা কোন বহির্গমন পথ ব্যবহার করবে, সেগুলো ইয়ারমার্ক থাকবে, কোথায় অ্যাসেম্বলি এরিয়া থাকবে, কোথা থেকে কাকে ইভ্যাকুয়েট করতে হবে, কার কী করণীয়, এটা রিহার্সড হতে হবে। যদি রিহার্সড হয় শুধুমাত্র তখনই একটা মুখস্থভাবে মানুষ সেখান থেকে সুন্দরভাবে এসকেপ করতে পারবে। আমি একটা উদাহরণ আপনাকে দিতে পারি। সোহরাওয়ার্দী হাসপাতালে সম্ভবত একবার বছর 3-4 আগে আগুন লেগেছিল, ইফ ইউ ক্যান রিমেম্বার। ঠিক ওই আগুন লাগার 3 মাস আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটা রিহার্সেল করা হয়েছিল, ওখানে সার্বিকভাবে রিহার্সেল করা হয়েছিল প্র্যাকটিস করে। ওই রিহার্সেলের কারণেই, বিলিভ ইট অর নট, ওখানে 10 জন আইসিইউর পেশেন্টকে ইভাকুয়েট করা হয়েছে উইদাউট ক্যাজুয়ালিটি, বিকজ অফ প্র্যাকটিস। তারা কোন দিক দিয়ে যাবে, কার কী করণীয়, তাদের ওই 3 মাস আগে তাদের মুখস্থ করানো হয়েছিল, যার কারণে এটা সম্ভব ছিল। তো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে প্রতিষ্ঠানেই যে থাকুক না কেন, সেই প্রতিষ্ঠানের অবশ্যই প্রত্যেক মানুষকে জানতে হবে তাহলে আগুন লাগলে তার কী করণীয় এবং তার স্কেপ রুট কোনটা, এটা অবশ্যই জানতে হবে। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের বিল্ডিং আমরা যখন পাস করছি, ডিজাইন পাস করছি, তখন কিন্তু খুব সহজভাবে একটা ডিজাইন তৈরি করে সেটাকে পাস করায় নিয়ে আসছে, যেটা খুব সহজ হয়, পাস করাইতে সহজ হয়, প্রত্যেকটা অধিদপ্তর ক্রস করতে খুব সহজ হয়। কিন্তু যখন এক্সিকিউট করতে যাচ্ছি তখন কিন্তু আমরা অনেক ব্যত্যয় ঘটিয়ে কিন্তু সেগুলো কি এক্সিকিউট করছি বা ব্যবহার করছি। মানে ডিজাইন পাস অ্যান্ড অকুপেন্সি ইজ নট সেম। এই জায়গাটুকুতে কিন্তু আমাদের রিস্ক অনেক গুণে বেড়ে যাচ্ছে। আমরা তৈরি করছি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, ব্যবহার করছি গার্মেন্টস হিসাবে, ব্যবহার করছি হসপিটাল হিসাবে, ব্যবহার করছি কেমিক্যালের গুদাম হিসাবে, একটা পারপাসে তৈরি করা, কিন্তু ব্যবহার করা সবচেয়ে সহজ উপায়ে আমরা একটা বিল্ডিং ডিজাইন করছি। ওর ভিতরে মনে করেন কোনো রকমের অর্নামেন্ট নাই, শুধু একটা ডিজাইন করে পাস করানোর জন্য একটা ফ্লোর স্পেস দিয়ে করায় নিয়ে আসতেছি, এরপরে ব্যত্যয়গুলো শুরু হয়। ধন্যবাদ আপনাকে জনাব আবু সাদেক। দেশের যেসব ভবন ইতিমধ্যে অগ্নি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে, কিংবা বিশেষ করে এফআর টাওয়ারের দুর্ঘটনার পর পুরো ঢাকা শহরের ভবনগুলো নিয়ে একটা ইন্সপেকশন করা হচ্ছে এবং চিহ্নিত করা হয়েছে যে এগুলো অতি ঝুঁকিপূর্ণ, সেগুলোকে ঝুঁকিমুক্ত করার কি কোনো উপায় রয়েছে কিংবা কোনো সুযোগ রয়েছে? অফকোর্স একটা জিনিস হচ্ছে যে বিশেষ করে হাই রাইজ বিল্ডিং যেগুলো আছে এগুলোতে আমি বলবো যে ফায়ার সেফটি মেজার যেগুলো, যে আর্কিটেকচারাল ডিজাইন, এগুলো যে খুব বেশি ত্রুটি আছে আমি তা বলবো না, এগুলো একটা কোড ফলো করার চেষ্টা করা হয়। কিন্তু কথা হচ্ছে যে এই যে আপনার মনিটরিংয়ের যে অভাব আছে, ইভেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সেরও ক্যাপাসিটি নাই, রাজুকেরও কোনো ক্যাপাসিটি নেই, যে একটা বিল্ডিং হয়ে যাওয়ার পরে এখানে আরেকটা আমাদের সমস্যা আছে। আমাদের এখানে যে রাজুক, যেটা রাজুক হলো আন্ডার মিনিস্ট্রি অফ ওয়ার্কস, হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস। পৃথিবীর অন্য দেশে, আমি জানি না ইউএসএ থেকে, অন্য দেশে এই সিস্টেমটা নাই। আপনার এই যে রেগুলেটরি বডি, এটা কিন্তু লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির আন্ডারে। আমাদের দেশে একটা জায়গা খিচুড়ি, আপনি রাজুক, সিডিএ, কেডিএ, আরডিএ এগুলো
মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস, তারপরে যত পৌরসভা সিটি কর্পোরেশন আছে এগুলো লোকাল গভর্নমেন্টের অধীন। তো এখন কিন্তু এদের কিন্তু রেগুলেটরি পারপাসে এদের একই ফাংশন। এখন আপনি যখন রাজুক থেকে একটা অনুমোদন নিয়ে যখন কনস্ট্রাকশন কাজ হয়, এইটা সুপারভিশন করা, ইন্সপেকশন করার সক্ষমতা রাজুকের নাই। থার্ড পার্টি এঙ্গেজ করে যে এই কাজগুলো করবে সেই সিস্টেমও আমরা এখনও ডেভেলপ করি নাই। ফলে শুধু আর্কিটেকচারাল প্ল্যানটা পাস করে স্ট্রাকচারাল কী হচ্ছে, আমরা তো শুধু আজকে ফায়ারের কথা বলতেছি, ফায়ারের যে দুরবস্থা স্ট্রাকচারাল একই দুরবস্থা। যতগুলো ফায়ার স্কেপ স্টেয়ার আছে কোনোটা সবগুলোতে হয় তালা দেয়া, কারণ আর না হয় ওইটার স্টোর হিসাবে ব্যবহার করছে, আগুন লাগার পরে ওইটা আর ব্যবহার করার কোনো সুযোগ নাই। তারপরে কোথাও কোনো ফায়ার ড্রিল হচ্ছে না। আপনার এই যে ইভেন ফায়ার এক্সটিংগুইশার এগুলো হয়তো 5 বছর পর্যন্ত রিফিলও করা হচ্ছে না। তো আমি বলছি যে এখানে শুধু ডিজাইন পারমিট সিস্টেম না, আমাদের বিল্ডিং ডিজাইন পারমিট সিস্টেম এবং যে টাইম টু টাইম যে ইন্সপেকশন এই জিনিসগুলো করা আমাদের কোনো লেভেলেই আমরা সঠিকভাবে কোনো কিছু করছি না। তবে যেগুলো ধরেন ডিজাইনে যদি কোনো আমাদের যদি ইভেন আর্কিটেকচারাল ডিজাইনেও যদি কোনো ত্রুটি থাকে, যে আমাদের অলরেডি বিল্ডিং হয়ে গেছে, ভেরি মাচ পসিবল আপনি এখনই যে কোনো বিল্ডিং, মানে আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসাবে আমি বলছি যে কোনো বিল্ডিংয়ের আমরা যে রেট্রোফিটিং করা বা রিনোভেশন করা যে কোনো কিছু করা সম্ভব। কিন্তু যেগুলো আসলে প্রবলেম সেখানে না, প্রবলেম হচ্ছে আমাদের এখানে কোনো রকমের কোনো আপনার ওই যে মনিটরিং সুপারভিশন এগুলো ইন্সপেকশন কিছু হচ্ছে না। ইভেন আমরা তো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বলি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এই যেসব যেগুলো আগুন লাগলো, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কিন্তু দায়িত্ব যে এইগুলো মনিটরিং করে, যে এই বিল্ডিংগুলোতে যে ডিজাইন অনুযায়ী যে ফায়ার সেফটি সিস্টেমটা রাখা আছে সেগুলো কার্যকর কিনা, তারা ঠিকমতো সময় ওই যে ড্রিল করছে কিনা, এগুলো কিন্তু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সেরও সেই ক্যাপাসিটি নাই, রাজুকেরও সেই ক্যাপাসিটি নাই। আমরা ক্যাপাসিটি বৃদ্ধি প্রবলেমটা আইডেন্টিফাই করছি না, সলভ করার কোনো চেষ্টা করছি না, মানে আমরা সব আল্লাহর উপরে ছেড়ে দিছি। কিন্তু সম্ভব আপনি যেটা বললেন, যত ওয়ার্স্ট কন্ডিশনে থাকুক একটা বিল্ডিং, যদি ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরা একসাথে বসে ওইটাকে কিন্তু ফুললি সেফ সিকিউর একটা অবস্থায় নিয়ে আসা, এটা সম্ভব। ধন্যবাদ আপনাকে স্থপতি ফাহিম খান। বাংলাদেশের স্থপতিদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? তারা তাদের ডিজাইনে কোন ধরনের উপাদানগুলো রাখলে ভবনগুলো আরও বেশি অগ্নি প্রতিরোধী হয়ে উঠবে, অগ্নি ঝুঁকিমুক্ত হয়ে উঠবে? হ্যাঁ, এটা যেটা বলতে হয় যে আর্কিটেক্টদের যেহেতু প্রাইম রেসপন্সিবিলিটি একটা বিল্ডিং ডিজাইন করা, টোটাল রেসপন্সিবিলিটি আর্কিটেক্টদের উপরে আসছে। সমস্ত কোড ফলো করতে হবে, আর কোড ফলো করার সাথে সাথে ওইভাবে যখন বিল্ডিং ডিজাইন হচ্ছে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আর ক্লায়েন্টের সাথে প্রথমে বলতে হবে, ক্লায়েন্ট একটা প্রজেক্ট নিয়ে আসলে প্রথমে বলতে হবে যে হোয়াট ইজ দ্য পারপাস, এটা তুমি কী করতে চাও। আমি দেখি যে একটা যেটা বললেন আপনার জুলফিকার সাহেব বললেন, সালেহ সাহেব বললেন যে একটা বিল্ডিং আছে ওপেন স্পেস, পরে গিয়ে তারা ওখানে রেস্টুরেন্ট করে ফেলছে, অফিস করে ফেলছে। আর্কিটেক্ট কাছে যখন যাবে আমি আর্কিটেক্টকে বলবো আস্ক দ্য ক্লায়েন্ট, এটা তুমি কি বিল্ডিং করতে যাচ্ছ, এখানে তুমি রেস্টুরেন্ট করতে যাচ্ছ, দিস ইজ অফিস, নো আই ক্যানট ডু ইট, ডোন্ট গো ফর দ্য মানি অ্যান্ড ডু ইট, নো। প্রথমে রিজেক্ট করে দিতে হবে, রিজেক্ট করে বলতে হবে গো ব্যাক, যদি রেস্টুরেন্ট করতে চাও তা রেস্টুরেন্ট হিসাবে ডিজাইন করতে হবে, করা যাবে। একটা বিল্ডিং আপনি যেটাকে বলছেন পুরান বিল্ডিংকে রেট্রোফিট করে করা যায় কিনা, সব কিছু করা সম্ভব, করা যাবে, কিন্তু ওটাকে সবাইকে অনেস্ট হতে হবে। আর্কিটেক্টকে প্রথমে ডিসাইড করতে হবে যে ক্লায়েন্টের সাথে বসে হোয়াট দ্য পারপাস অফ দ্য বিল্ডিং, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। তারপরে ফায়ার ফাইটিং এর যে ফায়ার যে ডিজাইন ক্রাইটেরিয়া আছে, আমাদের দেশে দেখা যায় পারপাস অফ দ্য বিল্ডিং মানে একটা পারপাসে তৈরি করার পরে কিন্তু মনে করেন মালিকের ইচ্ছা অনুযায়ী অনেক রকম চেঞ্জও হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা বড় প্রবলেম। এটা হতে পারে, এটা এখন যেমন এটা সিস্টেমটা করছে যে আপনারা উনি যেটা বললেন যে অকুপেন্সি সার্টিফিকেট আপনাকে নিতে হবে বিল্ডিং কমপ্লিশনের পরে, আপনাকে একটা অকুপেন্সি সার্টিফিকেট, এটা কি রেসিডেন্স হিসাবে না রেস্টুরেন্ট হিসাবে কি হিসাবে ব্যবহার হবে। এখন এই অকুপেন্সি সার্টিফিকেট আমি নিলাম, নেওয়ার পরে আবার আমি এটা তার অকুপেন্সি টাইপ চেঞ্জ করলাম কিনা, আমি এইটা আবার তো কেউ না কেউ মনিটরিং করতে হবে। তো এইগুলো দেখার আমাদের এখানে কেউ নাই, মানে এই কারণেই হয়তো যে যার মতো ইচ্ছা যা ইচ্ছা তা করছে। এখানে আমি একটু ইন্টারফেয়ার করি, এখানে যেমন এভরিথিং কন্ট্রোল বাই রাজুক, তাই না? আসলে ওখানে প্রত্যেকটা সিটি আলাদা
সিটি, আমি যে সিটিতে কাজ করবো সেই সিটি থেকে পারমিট নিতে হবে। লাইক ডায়ালিসে কাজ করছি, ডায়ালিসে, রিচার্ডসনে, প্ল্যানুতে, ছোটো ছোটো, এখানে আপনি দেখেন মোহাম্মদপুর, মিরপুর, গুলশান, বনানী প্রত্যেকে এসে রাজুকে জমা দিচ্ছে। যদি এরকম করা যায়, মোহাম্মদপুরের অথরিটি থাকে, তার মোহাম্মদপুরের সমস্ত বিল্ডিং দেখবে, সমস্ত কোড কমপ্লায়েন্স দেখবে, তাহলে কিন্তু ওদের মনিটরিং করাটা ইজি হবে। রাজুকের উপর অনেক এক্সট্রা প্রেশার পড়ে। আমি একটু যোগ করতে চাই, আমাদের ওই যে সিস্টেম বললাম যে রেগুলেটরি ফাংশন, ইট শুড বি আন্ডার লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, তাহলে সুবিধা হতো কি, এখন ধরেন রাজুক বিল্ডিংয়ের প্ল্যান পাস করে দিল, তারপরে যে বিল্ডিং ওনার সাথে কিন্তু রাজুকের আর সারা জীবনে কোনো সম্পর্ক নাই, এরপরে তার সাথে সম্পর্কটা হয় কিন্তু সিটি কর্পোরেশনের সাথে। কারণ এখন যদি সে ওই যে অকুপেন্সি টাইপ চেঞ্জ করে ফেলে, তার সার্ভিস লাইনটা কেটে দিতে পারে কে? সিটি কর্পোরেশন। রাজুক তো কিছু করতে পারে না। রাজুক দেখলো যে সে তার অকুপেন্সিটা করে নাই, এখন রাজুক আসলে কিছু করার নাই। সেই জন্য সিস্টেম আমাদের এখানে হচ্ছে যে মানে সিস্টেমটাই ডেভেলপ করতে হবে। ওখানে যেটা আমরা এখন যেটা প্রপোজ করছি যে অকুপেন্সি সার্টিফিকেট বিল্ডিং ওনার যদি না পায় তাহলে কোনো সার্ভিস কানেকশন হবে না। এটা যদি স্ট্রিক্টলি ফলো করা যায় তাহলে কিন্তু কিন্তু এটা হলো প্রথমে আমি ঠিক করলাম, কিন্তু সে অকুপেন্সি ঠিক মতো করলো, সার্ভিস কানেকশন নিল, তারপরে কিছুদিন পরে অকুপেন্সি ট্যাব চেঞ্জ করলে তখন যে আবার তার কানেকশনটা কেটে দিয়ে সেটা তো রাজুক পারে কিনা সেটা আবার সিটি কর্পোরেশন লাগবে। এইখানে একটু গোজামিল আছে। জি, ধন্যবাদ। ডিসেন্ট্রালাইজ করতে হবে, তাহলে কন্ট্রোলটা ইজি হবে। ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব জুলফিকার রহমান, বাংলাদেশের আবাসিক ও বাণিজ্যিক ভবন এবং মার্কেটগুলোকে ঝুঁকিমুক্ত রাখার জন্য আপনার পরামর্শ কি? মানে আপনি যদি সংক্ষিপ্ত পরামর্শ রাখেন। পরামর্শটা হলো, আমার সাজেশনটা হলো এরকম যে আগুন লাগবেই, যে স্থাপনায় থাকুক না কেন সেটাকে নেভানোর ব্যবস্থা থাকতে হবে। যদি সেটা মার্কেটই হোক, সেটা আবাসিক হোক আর বাণিজ্যিকই হোক, যেটাই হোক না কেন, আগুন লাগবেই। আগুন নেই আমাদের 24 ঘন্টা কিন্তু আমাদের চলা, আগুনকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। সকাল থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত সবসময় কিন্তু আগুন ব্যবহার করছি আমরা। সুতরাং এই আগুনকে যেন আমরা মিটিগেট করতে পারি সেটার ব্যবস্থাপনা থাকতে হবে, এবং সেটাকে মিটিগেট করার জন্য যথেষ্ট ট্রেনিং থাকতে হবে। এই দুইটার কম্বিনেশন যদি থাকে এবং সেই ইনস্ট্রুমেন্টগুলো যদি সচল থাকে, মানে তিনটাই বললাম, একটা ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, তার সচল থাকতে হবে, এবং সেখানে ট্রেন পার্সোনালিটি থাকতে হবে, ব্যবহার জানতে হবে, তাহলে আমরা অগ্নি নির্বাপন করতে সক্ষম হব। আর একটাই কথা হলো যে ওই যে বললাম যে আমার স্থাপনা, আমার জীবন আমার, শুধু যে আমি আইনের মানে চাপে পড়েই যে আমি নিজেকে শুধরাবো এটাও কিন্তু না। আমাদের সেন্সিটাইজ করতে হবে যে এই জীবন আমার, এই সম্পদও আমার। আগুন লাগলে তো আমারই সম্পদ যাবে, আমারই জীবন যাবে, সেখানেও আমার কিছু করণীয় আছে। এই করণীয় থেকে কিন্তু আমাদেরকে সেই সক্ষমতা ডেভেলপ করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাই কাজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, অনুমোদন প্রক্রিয়ায় গলদ সহ বহুমুখী কারণে দেশের ভবনগুলো অগ্নি ঝুঁকিকে সঙ্গে নিয়ে গড়ে উঠছে। এর থেকে বেরোতে হলে বহুতল ভবনের সংজ্ঞা নির্দিষ্ট করতে হবে। একটি ভবন নির্মাণে কোন কোন সংস্থার অনুমোদন লাগে তা নিয়ে যে ধোঁয়াশা আছে তা দূর করতে হবে। অগ্নি ঝুঁকিমুক্ত ভবন নির্মাণে জনসচেতনতা বাড়াতে হবে। অগ্নি প্রতিরোধী উপাদান দিয়ে ভবন নির্মাণ করতে হবে। প্রতিটি ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হবে এবং অগ্নি নির্বাপনী যন্ত্র ব্যবহারে ভবনের অধিবাসীদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখতে হবে। ভলেন্টিয়ার তৈরি করতে হবে। ভবন নির্মাণের প্রতিটি পর্যায়ে ইন্সপেকশন, সুপারভিশন এবং মনিটরিং নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে স্থপতিদের সচেতন হতে হবে। ভবনের নির্মাণ প্রক্রিয়ায় তাদের যুক্ত করতে হবে। অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভবনগুলোকে ঝুঁকিমুক্ত করতে হবে। রাজুকের বিকেন্দ্রীকরণ করতে হবে। এমন পরামর্শগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।